কিছু জায়গা আছে যেগুলোতে যেতে হলে শুধু রাস্তা না, মনটাকেও প্রস্তুত করতে হয়। আজ তেমনই এক যাত্রা শুরু হচ্ছে আমাদের। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঢাকা সদরঘাটে। ঘড়িতে সন্ধ্যা 6টা। সামনে দীর্ঘ এক রাতের লঞ্চ জার্নি, গন্তব্য হাতিয়া, তারপর ট্রলার করে একেবারে নিঝুম দ্বীপ। নামেই যার নিঝুম, বাস্তবেও ঠিক তেমনই নির্জন, শান্ত আর প্রকৃতির গভীর এক আশ্রয়। এই ট্রিপে কোনো রিসোর্ট নেই, কোনো বিলাসিতা নেই, আছে শুধু খোলা আকাশ, সমুদ্রের ঢেউ আর এক রাতের ক্যাম্পিং, প্রকৃতির একেবারে কাছাকাছি। কেমন হবে সেই রাত, কেমন লাগে নিঝুম দ্বীপের সূর্যোদয় আর ভোরবেলায় জেগে ওঠা এক নীরব দ্বীপ, সবকিছুই থাকছে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক নিঝুম দ্বীপের পথে আমাদের এই নিঃশব্দ অভিযাত্রা। আমাদের প্রস্তুতি ছিল প্রায় 3 থেকে 4 দিনের, তবুও আমরা কোনো অগ্রিম টিকিট কেটে রাখিনি। এর ফলেই স্বাভাবিকভাবে কোনো কেবিন পাওয়ার সুযোগ ছিল না, এবং বাস্তবেও সেটাই হলো। শেষ পর্যন্ত আমাদের যাত্রা করতে হলো লঞ্চের ডেকেই। আমরা 5 জন লঞ্চের ছাদে উঠে চাদর বিছিয়ে নিজেদের মতো করে জায়গা করে নিলাম। এই শীতের রাতে পুরো পথটাই আমাদের কাটাতে হবে খোলা আকাশের নিচে, লঞ্চের ছাদেই। লঞ্চ ছাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যেতে লাগলো শহরের কোলাহল ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে। চারপাশে তখন কেবল নদী, অন্ধকার আর বইতে থাকা বাতাস। লঞ্চের ঢেউয়ের প্রতিটি আঘাত যেন আমাদের আরও একটু একটু করে শহর থেকে দূরে নিয়ে যাচ্ছিল। তীব্র শীতের মধ্যে খোলা ছাদের ওপর আমরা চেষ্টা করছিলাম যেভাবেই হোক রাতটা পার করে দেওয়ার। একটা দীর্ঘ রাত পেরিয়ে ভোরের আলোয় আমরা পৌঁছে গেলাম হাতিয়ার প্রায় কাছাকাছি। এখানকার বাতাসে যেন অন্যরকম একটা অনুভূতি। মূল গন্তব্যে পৌঁছানোর আগেই চোখে পড়তে লাগলো ছোট ছোট বেশ কয়েকটি দ্বীপ, যেখানে মানুষের কোনো চলাচল নেই। দূরে কোথাও কোথাও দেখা যাচ্ছিল গরু মহিষের পাল। এভাবেই নাম না জানা এই চর আর দ্বীপগুলো পেরিয়ে শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছালাম হাতিয়া দ্বীপে। আমরা উঠে পড়েছি ট্রলারে। আমাদের ট্রলার মাঝি বলতেছে 3 ঘন্টা সময় লাগবে যেতে, এখান থেকে নামার বাজার, নিঝুম দ্বীপের নামার বাজার যেতে 3 ঘন্টা সময় লাগবে। এখন বাজে সকাল 8:30। এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে। হাতিয়ায় সকালের নাস্তা সেরে শুরু হলো আমাদের যাত্রার আরেকটি অধ্যায়, হাতিয়া থেকে নিঝুম দ্বীপ। পথটা খুব দীর্ঘ নয়, তবে অনুভূতিটা ঠিক তার উল্টো। চারপাশ জুড়ে শুধু পানি আর পানি, মাঝে মধ্যে দূরে ভেসে উঠছে হাতিয়া দ্বীপের সবুজ রেখা। ট্রলারের দোলায় দোলায় বুঝে যাচ্ছিলাম আমরা ধীরে ধীরে ঢুকে পড়ছি একটা আরও নিঃশব্দ, আরও বিচ্ছিন্ন পৃথিবীর বুকে। হাতিয়া থেকে লোকাল ট্রলারটি ধরতে পারেনি, তাই বাধ্য হয়েই আমরা রিজার্ভ ট্রলারে যাত্রা শুরু করি। রিজার্ভ ট্রলারের ভাড়া সাধারণত বেশি, বিশেষ করে 5 জনের একটি দলের জন্য। তবে ভাগ্য ভালো যে একই সময়ে আমরা আরও 2টি ভ্রমণকারী দলকে পেয়ে গেলাম। তাদের সঙ্গে খরচ ভাগাভাগি করেই আমরা ট্রলারটি রিজার্ভ করি, যার ফলে যাত্রাটা আমাদের জন্য তুলনামূলকভাবে বেশ সাশ্রয়ী হয়ে ওঠে। আপনারা যারা ট্রলারে যেতে না চান তারা তমরুদ্দি ঘাট থেকে সিএনজি, মোটরসাইকেল বা অটোরিকশায় হাতিয়ার শেষ প্রান্ত মুক্তারিয়া ঘাট পর্যন্ত যেতে পারেন। সেখান থেকে লোকাল ট্রলারে সরাসরি পৌঁছানো যায় নিঝুম দ্বীপের বন্দরটিলা ঘাটে। বন্দরটিলা ঘাট থেকে আবার মোটর বাইক, অটো বা সিএনজিতে সহজেই আসা যায় নিঝুম দ্বীপের নামার বাজারে, যাকে এই দ্বীপের প্রাণকেন্দ্র বলা হয়। এখান থেকে এই দ্বীপের বিভিন্ন জায়গায় ঘুরে দেখা সবচেয়ে সুবিধাজনক। আমাদের ট্রলারটিও সরাসরি নামার বাজার ঘাটের দিকেই এগোচ্ছে। এই তো নিঝুম দ্বীপ। এখানে এসে মনে হয় প্রকৃতি নিজেই মানুষের চেয়ে বড়। চারপাশে কেওড়া বন, কাঁচা পথ আর অদ্ভুত এক শান্ত পরিবেশ। ট্রলার থেকে নেমে গেলাম। ঘাট থেকে নামার বাজার যেতে সময় লাগে প্রায় 5 মিনিট। দূরত্বটা খুব বেশি নয়, তাই আমরা হাঁটার পথ ধরলাম।
নিঝুম দ্বীপে রাত কাটানোর জন্য এখনও ভালো মানের হোটেল বা রিসোর্ট গড়ে ওঠেনি, তবে থাকার মতো কয়েকটি ছোটোখাটো মোটামুটি মানের হোটেল রয়েছে। আমরা কিন্তু কোনো হোটেলে থাকছি না, আমরা থাকবো ক্যাম্পিং করে এই দ্বীপ থেকেই ভাড়া করা তাঁবুতে, আর একেবারে সৈকতের ধারে। ক্যাম্প সাইটটি নামার বাজার থেকে হেঁটে যেতে সময় লাগে প্রায় 5 থেকে 7 মিনিট। চাইলেই অটোরিকশা করেও সেখানে পৌঁছানো যায়। ক্যাম্পিং এলাকায় চলে এসেছি আমরা, যেহেতু আমরা 5 জন, এই বড় তাঁবুটাই আমরা নিয়েছি। আগে থেকে ঢাকা থেকে আমরা বুকিং করে এসেছিলাম। আপনারা চাইলে আগে থেকে বুকিং করে আসতে পারবেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। আর এই দেখেন এই যেসব তাঁবু, আর এই কিন্তু সি বিচ, সাগর কিন্তু এই পারে। হোটেলেই থাকুন বা তাঁবুতে, আগে থেকে বুকিং করে আসাই উত্তম। আমরা নিজেদের জন্য তাঁবুর বুকিং আগেই নিশ্চিত করেছি। এখানে তাঁবুর জন্য একটি প্যাকেজ আছে, এছাড়া খাবার সহ আলাদা প্যাকেজও পাওয়া যায়। চাইলেই বারবিকিউ অর্ডার করার সুবিধাও রয়েছে। আমরা শুধুমাত্র তাঁবুর প্যাকেজ নিয়েছি। খাবার দাবারের জন্য আমরা নামার বাজারেই যাব, যেখানে পাওয়া যায় স্পেশাল স্থানীয় সব ধরনের খাবার। তাঁবুতে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা এগোলাম সমুদ্রে গোসল করতে। এখানে একটি বিশেষ জায়গা রয়েছে, যা স্থানীয়রা লাভ পয়েন্ট বা কখনো সেলফি পয়েন্ট বলে ডাকে। শুকনা বালির সমুদ্র পেরিয়ে আমরা পৌঁছলাম কর্দমাক্ত পানিতে। পানিতে নামার পরও হাঁটতে হাঁটতে বোঝা গেল পানি কেবল কোমর পর্যন্ত উঠছে না, এছাড়া পানি পুরোপুরি ঘোলা, নিচের কাদা গোড়ালির থেকেও বেশি। এর কারণ হলো পদ্মা, মেঘনা এবং যমুনা নদী প্রতি বছর হিমালয় থেকে কোটি কোটি টন পলি বয়ে আনে। এই পলি সাগরে মিশে পানিকে ঘোলা বা বাদামি রঙের করেছে। তাছাড়া নিঝুম দ্বীপ নিজেই মূলত এই পলি জমেই তৈরি। নদীর প্রবল স্রোত সাগরে ঢেউ তৈরি হতে দেয় না, এই কারণে এখানে কক্সবাজার, কুয়াকাটা বা সেন্ট মার্টিনের মতো ঢেউ দেখা যায় না। তবুও এত শান্ত ও নিরিবিলি সাগর পাওয়া খুব কম জায়গায় সম্ভব। আমরা অনেক দূরে চলে এসেছি, গভীর সমুদ্রে বলা যায়। কক্সবাজারে গোসল করতে নামলে এত দূর আসলে মানুষ কেউ আর ভেসে থাকতে পারবে না, এত দূরে এসেছি আমরা। কিন্তু এখানে যে পানি দেখেন হাঁটু পর্যন্ত, আর গোড়ালি পর্যন্ত কাদা। আমার ক্যামেরা ভিজে যাবে ভাই। পরিষ্কার পানি বা গোসলের জন্য উপযুক্ত পানি না থাকলেও আমাদের আনন্দে কোনো ঘাটতি ছিল না। পানিতে লাফালাফি বা ঝাপাঝাপি করতে করতে আমরা পুরো একরকম মজা পেলাম। তবে সীমিত গোসলের পরেই বোঝা গেল পুরো শরীরে কাদামাখা হয়ে গেছে। সৌভাগ্যক্রমে ক্যাম্পসাইটের পাশেই একটি টিউবওয়েল ছিল, যেখানে আমরা ইচ্ছামতো গোসল সেরে আবার সতেজ হয়ে উঠতে পারলাম। গোসলের পর আমরা নামার বাজারে অবস্থিত বিসমিল্লা হোটেলে এলাম। এখানকার খাবারের স্বাদ নিতে হলে সত্যিই আপনাকে আসতেই হবে নিঝুম দ্বীপে। আমরা 5 জন মিলিতভাবে অর্ডার করলাম সামুদ্রিক বাটা মাছ, কোরাল মাছ, চেওয়া মাছ, হাঁসের গোশত এবং চিংড়ি মাছ। সাথে ছিল সাদা ভাত ও ডাল। আমরা সবাই তা তৃপ্তি সহকারে উপভোগ করলাম। স্বাদের কথা কেবল বলা দিয়ে বোঝানো সম্ভব নয়। মুন্না ভাই, যিনি সাধারণত মাছ খেতে ভালোবাসেন না, তিনিও এখানকার মাছের ফ্যান হয়ে গিয়েছে। আর বেলাল ভাই বাসায় 2 প্লেট ভাতই খেতে পারে না, তারও 3 প্লেট ভাতে এখানে হচ্ছে না। যাই হোক, আপনারা নিঝুম দ্বীপে বেড়াতে আসলে এই হোটেলে একবেলা খেয়ে দেখতে পারেন। ছোট্ট মাঝির মহিষের দই, টক দই। 70 টাকা টক দই, আর খেজুরে গুড় মিশাই দিলে 80 টাকা।
খাওয়া দাওয়ার পর আমরা স্থানীয় মহিষের দুধে তৈরি টক দই চেখে দেখলাম। মোটামুটি আমাদের সবাই দুপুরের খাবারের স্বাদ পছন্দ করলো। তবে এই ছোট্ট মাঝির তৈরি টক দই ছিল এতটাই টক যা আমি ছাড়া বাকি 4 জন শেষ করতে পারলো না, যদিও সঙ্গে ছিল খেজুরের গুড়। এরপর আমরা চললাম নামার বাজার ঘাটের দিকে। এখান থেকেই আমরা 1200 টাকা ভাড়া দিয়ে একটি ছোট্ট ট্রলার রিজার্ভ করলাম। এই ট্রলারে করে আমরা ঘুরে দেখব চৌধুরী খাল, কমলা দিঘি এবং কবিরাজের চর। নিঝুম দ্বীপ মানেই কেবল সৈকত নয়, এই দ্বীপে আছে গভীর বন, কেওড়া গাছের বিশাল শ্বাসমূল এবং ভাগ্য ভালো হলে দেখা মেলে চিত্রা হরিণের। এছাড়া এখানে বিভিন্ন ধরনের পাখি লক্ষ্য করা যায়, বিশেষ করে যেসব পাখি পানি থেকে খাবার সংগ্রহ করে তাদেরকে ঝাঁকে ঝাঁকে উড়তে দেখা এই দ্বীপে বেশ সাধারণ দৃশ্য। নিঝুম দ্বীপের খাল পেরিয়ে বড় নদীতে উঠল আমাদের ট্রলারটি, তবে কেবল তা অল্প সময়ের জন্য। বড় নদীর ঢেউয়ের দোল কিছুটা উপভোগ করেই হাতের ডানে প্রবেশ করলাম চৌধুরী খালে। খালের দুই পাশে মহিষ ও গরু চড়ে বেড়াচ্ছে এবং গাংচিল ও নানান ধরনের বক মাছ শিকারের জন্য খালের ধারে ঘুরছে। এই দৃশ্যটা সত্যি যেন গ্রাম বাংলার এক অপরূপ ছবি। নদীর কাটাঝরা পানি, মাটির ভেজা গন্ধ, কেওড়া বন আর চিরসবুজ পরিবেশ সবকিছু একসাথে মনে করিয়ে দিচ্ছে আমি প্রকৃতির অন্তরঙ্গ সান্নিধ্যে দাঁড়িয়ে আছি। এতটাই মনোমুগ্ধকর, এতটাই নিস্তব্ধ সৌন্দর্য, যেন সত্যিকারের গ্রাম বাংলার হৃদয় এখানেই বয়ে চলেছে। ধীরে ধীরে খালটি সরু হতে লাগলো আর চোখে পড়তে লাগলো সুন্দরবনের মতো শ্বাসমূলের জটলা। ছোট খাল ধরে আমরা ধীরে ধীরে এগোচ্ছি, মনে হচ্ছে যেন আমাদের ট্রলারটি সুন্দরবনের ভেতরের কোনো নিঃশব্দ খালে চলছে, প্রকৃতির এক গভীর ও রহস্যময় পরিসরের মধ্যে। আমরা চলে এসেছি কমলা দিঘি। কমলা দিঘি বলতে এখনও আসে নাই, আমরা মাত্র নৌকা থেকে নামলাম, এবার হেঁটে গেলে কমলা দিঘি। এখন হেঁটে যাব আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে, কিছুক্ষণ হাঁটলেই নাকি কমলা দিঘি। সুন্দরবনের একটা ফিল পাওয়া যাবে এখানে আসলে। ট্রলার থেকে নেমে মাত্র 3-4 মিনিট হেঁটেই আমরা পৌঁছালাম কমলা দিঘিতে। গভীর জঙ্গলের মাঝে অবস্থিত এই দিঘির চারপাশের খালের পানি নোনতা, তবে দিঘিটির পানি মিঠা। এটি মূলত হরিণ পালের জন্য তৈরি করা বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। এখানে যদি চুপচাপ লুকিয়ে বসে থাকেন সেক্ষেত্রে হরিণকে পানি খেতে আসতে দেখার ভাগ্য হতে পারে। তবে আমাদের আগমনের আগেই কিছু পর্যটক এসে ব্লুটুথ স্পিকারে গান বাজাচ্ছিল এবং হই হুল্লোড় করছিল, যার কারণে হরিণের দেখা পাওয়া সম্ভব হয়নি। হরিণের দেখা না পাওয়ায় আমরা দিঘির পাড় থেকে অল্প সময় কাটিয়ে ফেরার পথে রওনা হলাম। পরবর্তী গন্তব্য আমাদের কবিরের চর বা কবিরাজের চর। তবে যাওয়ার আগে আমরা আর একটি চরে নেমে গেলাম। সেখানে ছোট ছোট মাছ শুকিয়ে শুটকি করার জন্য ফেলে রাখা হয়েছে। আমরা কিছুক্ষণ সেখানে সময় কাটালাম এবং চোখে পড়ল বড় ধরনের চিলের একটি পালের। ছোট খাল পেরিয়ে বড় নদী আড়াআড়িভাবে পার হয়ে আমরা যাচ্ছি কবিরাজের চর বা কবিরের চর। আমরা এখন আছি কবিরাজের চর। এখানে কোনো জনবসতি নেই আর এখানে সাধারণত কোনো পর্যটকও আসে না। আর এখানে শুধুমাত্র পাখি আর কিছু শেয়াল।
আমরা এখন আছি কবিরাজের চর। মাঝি বলল, ভাটা শুরু হয়ে যাচ্ছে, আমাদের দ্রুত কবিরাজের চর পার হতে হবে, না হলে কাদা বেড়ে গিয়ে নৌকায় ওঠা কঠিন হয়ে যাবে। এই কারণে আমরা বেশি সময় কাটাতে পারিনি চরে, তাই তো রওনা হলাম নামার বাজার ঘাটের দিকে। আমাদের ট্রলারটি বড় ট্রলারে ভিড়ল। এখানেই চোখে পড়ল নদী থেকে উঠে আনা টাটকা চেওয়া মাছ। কয়েকটি মাছ এখনো জীবিতও রয়েছে। নিঝুম দ্বীপে সূর্যাস্ত দেখার সবচেয়ে উপযুক্ত স্থান হলো আমাদের ক্যাম্প সাইট এলাকা, কিন্তু আমরা ঘুরে ফিরে আসার সময় সূর্য ইতিমধ্যেই অস্ত গেছে। এই কারণে এবারের সূর্যাস্তের সৌন্দর্য আমরা উপভোগ করতে পারলাম না। তবুও সন্ধ্যার পর আমরা হ্যামকে দুলিয়ে বসে এবং তাঁবুর মধ্যে গল্প ও আড্ডায় বেশ কিছুক্ষণ সময় কাটালাম। সন্ধ্যার পর আমরা নামার বাজার ঘুরছিলাম। হঠাৎ একজন স্থানীয় ছেলে আমাদের জিজ্ঞাসা করলো, খেজুরের রস খাবেন? আমরা সেই সুযোগটা হাতছাড়া করিনি এবং চলে গেলাম তার বাগানে। খেয়ে দেখলাম নিঝুম দ্বীপের খেজুরের রস মিষ্টি ও সতেজ স্বাদের। রাতের খাবার সেরে আমরা ফিরে এলাম ক্যাম্প সাইটে। সকালে আবার সূর্যোদয় দেখার জন্য উঠতে হবে, তাই বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলায় নিঝুম দ্বীপ একেবারেই আলাদা রূপে উপস্থিত। কোনো অ্যালার্ম নেই, ঘুম ভাঙছে শুধু পাখির কিচিরমিচির আর ঢেউয়ের নরম শব্দে। চারপাশে ছড়িয়ে আছে কোমল আলো, হাওয়া আর এক গভীর নীরবতা। আমরা সবাই সকালের রোদ ও তাজা বাতাসে ঘুম থেকে উঠে নিঝুম দ্বীপের সৈকত ধরে পূর্ব দিকে হাঁটা শুরু করলাম সূর্যোদয়ের অপেক্ষায়। এই বিচেও নাকি কাঁকড়া দেখা যায়, এই জন্য আমরা সকালে সূর্য ওঠার আগেই বের হয়েছি বিচে কাঁকড়া দেখার জন্য, কিন্তু কোনো কাঁকড়া দেখাতে পাইনি এখনো। সকালে হাঁটতে হাঁটতে আমরা সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করলাম। সামনের দিকে চোখে পড়ল নিঝুম দ্বীপের আইকনিক খেজুর গাছগুলো এবং বিস্তীর্ণ বালুচর। এই বিস্তৃত কাদামাটির ভূমিকে বলা হয় মাড ফ্ল্যাটস। জোয়ার ভাটার খেলায় তৈরি হওয়া এক জীবন্ত উপকূল, যেখানে প্রতিটি পদক্ষেপে প্রকৃতির ছোঁয়া ও জীবনের গতিবিধি টের পাওয়া যায়। নিঝুম দ্বীপের কোনো নির্দিষ্ট সিগনেচার পয়েন্ট নেই, বরং দ্বীপের পুরো প্রাকৃতিক পরিবেশই এর মূল আকর্ষণ। বিশেষ করে শীতকালে আসা অতিথি পাখি, চিত্রা হরিণ, বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, বিশাল বালুচর ও মাড ফ্ল্যাটস এবং নিঃশব্দ পরিবেশ, এসব একত্রিত হয়ে দ্বীপটিকে স্বতন্ত্র করেছে। এটি পূর্বে চর ওসমান নামে পরিচিত ছিল এবং বর্তমানে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃত। নিঝুম দ্বীপ বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চর নিয়ে গঠিত। শীতকালে প্রকৃতিপ্রেমীদের পদচারণায় এই দ্বীপকে জীবন্ত করে তোলে। আমরা হাঁটতে হাঁটতে বেশ দূরেই চলে এসেছি, আর এই জায়গাটা অনেকটা যারা গুলিয়াখালী গেছেন তারা বুঝতে পারবেন। এই গুলিয়াখালীর মতো দেখেন পাশটা কেমন সুন্দর, সবুজ ঘাসের ওপরে এরকম ভাঙা ভাঙা জায়গা, সৈকতটাকে ভাঙা ভাঙা দ্বীপ ছোট ছোট। অনেকের কাছেই নিঝুম দ্বীপ ভালো লাগে না, আমার কাছে ভালো লাগছে। সবার কাছে ভালো লাগবে, যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে ভালো লাগবে, যারা হট্টগোল ভালোবাসে, হই হুল্লা ভালোবাসে তাদের কাছে হয়তো ভালো লাগবে না, কিন্তু প্রকৃতি ভালোবাসলে অবশ্যই ভালো লাগবে, অনেক ভালো লাগবে। যদিও আমরা অনেকটা অংশ ঘুরতে পারি নাই, সময় পাই নাই, এখানকার লঞ্চের শিডিউল ভালো না। হাতিয়া থেকে ঢাকা থেকে সন্ধ্যা 6:30টায় লঞ্চ ছিল, কিন্তু ছাড়তে ছাড়তে প্রায় 7টায় বেজে গেছিলো। তারপরেও আমরা সকাল 7:30টায় পৌঁছেছি। সেই হিসাবে যদি হাতিয়া থেকেও সন্ধ্যে 6টার সময় লঞ্চ থাকতো, তাহলে হয়তো আমরা সকালে 6টায় পৌঁছাতাম ঢাকায় বা 7টায় পৌঁছাতাম। তারপরেও সেখান থেকে আমরা অফিসে ধরতে পারতাম, আর কি অফিস ধরতে পারতাম। কিন্তু এখানে সিস্টেমটা হলো বেলা 12টায় লঞ্চ, আবার 1টায় লঞ্চ, এটা ভালো হয় নাই। আমাদেরকে এই লঞ্চ ধরতে হলে এখান থেকে সকাল 10টার মধ্যে বের হতে হবে, না হলে আমরা লঞ্চ ধরতে পারবো না। এই জন্য সকালে আর বেশি খুব একটা ঘুরে দেখা হচ্ছে না, অনেক জায়গা বাকি থেকে গেল। তবে আপনারা যদি আসেন তাহলে সময় নিয়ে আসবেন, হাতে সময় নিয়ে আসবেন, যাতে করে বাকি অংশগুলো আপনারা দেখে যেতে পারেন। 2 দিনের জন্য আসবেন, অন্তত 2 রাত থাকবেন এখানে। থাকলে একদিন এক পাশে দেখবেন, আরেকদিন এক পাশে দেখবেন, ভালো লাগবে। প্রকৃতি অনেক সুন্দর এখানে, গাড়ি ঘোড়ার আওয়াজ কম, আবার বিচ পারে কোনো বিল্ডিং নাই, দোকানপাট নাই, মানুষজনের হইহল্লা নাই, সেই হিসেবে ভালো লাগবে।
আবার অনেকে বলবে বিচে এসে তো এখানে সাগরের ঢেউ নেই, গর্জন নাই। সব জায়গার সৌন্দর্য তো একরকম হবে না। এই জায়গার সৌন্দর্য একরকম, কক্সবাজারের সৌন্দর্য একরকম, কুয়াকাটার সৌন্দর্য একরকম, ভালো লাগবে। আবার আপনি নিজম দ্বীপ, একটা দ্বীপ মনে করেন যে সেন্ট মার্টিনের সাথে তুলনা করবেন, সেটাও হবে না। সুন্দর জায়গা, মানে আমার কাছে খুব ভালো লাগছে। মানে র বিচ যাকে বলে, র দ্বীপ, এরকম ভালো লাগবে। আসবেন সবাই। এখানে ভালো থাকার ব্যবস্থা খুব বেশি নেই এখনও। তাঁবুর যে ব্যবস্থা আছে সেখানেও খুব একটা সুবিধা না। যেমন খাওয়া দাওয়া করতে গেলে একটু দূরে যেতে হয়, ক্যাম্প সাইট থেকে খাবার খেতে অনেক দূরে যেতে হয়। আশেপাশে ভালো দোকান নেই, হোটেল নেই। আবার এখানে যে বড় রিসোর্ট বা হোটেল আছে এমন না, মাঝারি মানের বা ছোটোখাটো মানের রিসোর্ট হোটেল আছে, সে হিসেবে মোটামুটি চালিয়ে নেওয়া যায়। আর যে যোগাযোগ ব্যবস্থা এখানে, এইটাই সব থেকে বেশি খারাপ, এই যোগাযোগ ব্যবস্থা। যদি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতো তাহলে হয়তো আরও ভালো হতো। যেমন আমরা মুক্তেরিয়া ঘাট থেকে যদি একবার লঞ্চটা ঘাট পর্যন্ত ভালো রাস্তা থাকতো তাহলে হয়তো অনেক দ্রুত যেতে পারতাম। আবার সেখান থেকে যদি আবার নৌকা পার হয়ে যদি নোয়াখালী যেতে পারতাম তাও ভালো হতো, তাহলে অনেক সময় বাঁচতো। রাস্তা অনেক খারাপ, এই জন্য আমরা ট্রলারের উপরেই ভরসা করছি। ট্রলারে করেই আমরা যাব হাতিয়া লঞ্চ ঘাটে। ভেঙে ভেঙে গেলে সময় কম লাগে, কিন্তু রাস্তা অনেক ভাঙা। অনেকেই আমাদের গ্রুপের অনেকে যেতে যাচ্ছে না এই ভাঙা রাস্তায় সিএনজির ঝাঁকুনিতে। আর লঞ্চের সময়টা তো বললামই, লঞ্চের সময়টা যদি সন্ধ্যা 6টার দিকে হতো তাহলে অনেক ভালো হতো। অনেকে তো অনেক দেখা যাচ্ছে হাতিয়া চাকরি বাকরি করতে পারে বা কাজকাম করে, তারা কাজকাম সেরে বা চাকরির ডিউটি সেরে তারা লঞ্চ ধরতে পারবে। এই হিসাব করে যদি লঞ্চটা দিত, লঞ্চের টাইমটা দিত তাহলে ভালো হতো। কিন্তু কী হিসাব করে বেলা 12টা 1টা দিয়েছে জানি না। আমার মনে হয় কর্তৃপক্ষের এদিকে দৃষ্টি দেওয়া উচিত যে সবাই ভালোভাবে এখানে ঘুরে যেতে পারে। আমরা এসছি 2 দিন, কালকে আস্তে আস্তে 11টা 12টা বাজছে, আবার আজকে আমরা সকাল 10টার সময় চলে যাব। এই যে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন ক্যাম্প সাইডে যাচ্ছি। সেখান থেকে আমাদের ঘাটে পৌঁছাতে হবে, নৌকা ঠিক করতে হবে, সময় লাগবে। সকালে নাস্তা করি না এখনও। সেই হিসাবে এই যোগাযোগ ব্যবস্থাটাই খারাপ লাগছে আমার কাছে। তাছাড়া সুন্দর যে খারাপ জায়গা তা না, আপনারা আসবেন। নিঝুম দ্বীপ এটা শুধু একটা জায়গা না, এটা এক ধরনের অনুভূতি। যদি কখনো শহরের কোলাহল থেকে একটু হারিয়ে যেতে ইচ্ছা করে তাহলে নিঝুম দ্বীপ হতে পারে সেই ঠিকানা। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা ট্রলার ধরার চেষ্টা করব। আর আমরা ট্রলার থেকে 1:30টার সময় লঞ্চ ধরার চেষ্টা করব। ট্রলার সেইভাবেই ধরতে হবে যাতে 1:30টার আগে আমরা পৌঁছাই। আমরা নামার বাজার ঘাটে চলে এসেছি, কিন্তু এখন ভাটা চলছে। এই যে একটু খেয়াল করে দেখেন, মানে একেবারে নাই। জোয়ার আসলে তারপরে এই ট্রলারটাই যাবে তমরুদ্দিন লঞ্চ ঘাটে। আমরা সে পর্যন্ত এখানে অপেক্ষা করব। সকাল 10টায় ট্রলার ছাড়ার কথা থাকলেও ভাটার কারণে খালে তখন পর্যাপ্ত পানি নেই। এর ফলে এত বড় ট্রলার চলা সম্ভব নয়। আমাদের নিচে অপেক্ষা করারও সুযোগ নেই, কারণ আজ দিনের একমাত্র ট্রলারই এটা হাতিয়া হয়ে নোয়াখালী চেয়ারম্যান ঘাটে যাচ্ছে। এই কারণে স্থানীয় মানুষদের সঙ্গে এবং আমাদের মতো পর্যটকরা এখানে ভিড় করেছে। তাই আমরা আগে থেকে ট্রলারে উঠে বসেছি, যাতে যাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সহজে চলা সম্ভব হয়। অবশেষে বেলা 11টার দিকে ধীরে ধীরে আমাদের ট্রলারটি পানিতে নামানো হলো। জোয়ার এখনো পূর্ণ না হওয়ায় ধীরে ধীরে চলতে শুরু করলো। এতেও মানুষের মধ্যে ছোট্ট আনন্দের ছাপ দেখা যাচ্ছে। চলতে চলতে আমরা বড় নদীতে প্রবেশ করলাম। ট্রলারের ধীরগতি দেখে মনে হলো আজ আর কোনো লঞ্চ ধরার সুযোগ থাকবে না। সেক্ষেত্রে আমরা 5 জন সিদ্ধান্ত নিলাম চেয়ারম্যান ঘাটেই নামবো। হাতিয়া পৌঁছানোর পর দেখা গেল আজকের দিনে 2টি লঞ্চই ইতিমধ্যেই ছেড়ে গেছে। এর কারণে কিছু লোক মাঝিদের সঙ্গে বাকবিতণ্ডা করছিল,
কারণ মাঝিনাকে তাদের জানিয়েছিল লঞ্চ ধরাবে। আমরা আগে থেকেই আমাদের পরিকল্পনা পরিবর্তন করায় এতে খুব একটা খারাপ লাগেনি। আমরা লঞ্চ মিস করেছি, মানে আমরা লঞ্চ মিস করেছি, ভাইরা লঞ্চ মিস করেছে। আমরা যাচ্ছি চেয়ারম্যান ঘাট। আমরা লঞ্চে এসেছিলাম, যাব বাসে। আপনারা চাইলে সোনাপুর পর্যন্ত বাসে আসতে পারেন, সেখান থেকে লোকাল বা রিজার্ভ সিএনজি ভাড়া করে চলে আসবেন চেয়ারম্যান ঘাটে। চেয়ারম্যান ঘাট থেকে সিট্রাক বা স্পিড বোটে পৌঁছানো যাবে হাতিয়ার নলছিড়া ঘাটে। সকালে পৌঁছালে চেয়ারম্যান ঘাট থেকেও সরাসরি লোকাল ট্রলারে নিঝুম দ্বীপ যাওয়ার ব্যবস্থা আছে। চাইলে চেয়ারম্যান ঘাট থেকে রিজার্ভ ট্রলারও দিতে পারেন নিঝুম দ্বীপ পর্যন্ত। আর হাতিয়া থেকে কিভাবে নিঝুম দ্বীপ যাবেন সেটা তো আগেই শুনেছেন। চলে এসছি আমরা চেয়ারম্যান ঘাট। 4.5 ঘন্টা লং জার্নি শেষে দিকে দিকে করে এসছে আমাদের বোট। যাই হোক, অবশেষে 4.5 ঘন্টা পরে আমরা পৌঁছে গেছি এই চেয়ারম্যান ঘাটে। চেয়ারম্যান ঘাট থেকে আমরা একটি রিজার্ভ সিএনজি নিয়ে সোনাপুরের দিকে রওনা হলাম। সেখান থেকেই আমরা ঢাকার বাস ধরব। যেমন চলতে চলতেই এই সিএনজি আমাদের ফেরার পথে এগিয়ে নিল, তেমনি শেষ হলো আমাদের নিঝুম দ্বীপ ভ্রমণের গল্প। পরবর্তী যাত্রায় আবার দেখা হবে। সে সময় পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।